এই যে এইটা উনি দিয়েছিলেন, দেখো ডেট ফেট সবই আছে, এবং সেইটা উনি 8 বছর বাদে এসে উনি চাইছেন যে সেই টাকাটা ফেরত চাইছেন। তারপর উনি হঠাৎ করে বলতে থাকেন, রাজনৈতিক কথা ইনক্লুড করতে থাকেন, আমি এই বিজেপির এই পার্টি অফিস করেছি, ঠিক আছে। এবং হ্যাঁ, তার মধ্যে আরও একটা, যে আমি প্রেস জানাবো আপনি টাকা দিচ্ছেন না, হ্যাঁ সেটা আপনি জানাতেই পারেন, না আমি রাস্তায় নাইটো হয়ে নাচবো, এবং অশালীন কথাবার্তা। উনি ওনার কোন হিরোইনের সঙ্গে কোনো কিছু প্রবলেম ছিল, যার সঙ্গে তিনি নাকি লিভ টুগেদার করতেন, আমি কিছু জানিও না, জানতে চাইও না। তখন উনি ডাইরেক্টলি ফোনে শুনে বলছেন যে না ও মিথ্যে কথা বলছে, ওকে যা করার করবো, কোর্টে দেখা হবে, ওকে যা ঢোকাবে ঢুকিয়ে দেবো, উল্টো পাল্টা কথা। কিছুক্ষণ বাদে উনি ফোন করে বলেন, লড়াইটা করে কি শুরু করলেন, ভালো। আলাম কি লড়াই দাদা, লড়াই তো কিছু শুরু হয়নি, হ্যাঁ আপনার সঙ্গে প্রফেশনাল কথা বলছিলাম, কথা বলতে বলতে তারপর উনি অভব্য কথা, অশালীন কথা, গালিগালা শুরু করেন, তারপর তীর ধনুক দিয়ে উড়িয়ে দেবেন, ঠিক আছে, তীর ধনুক চলবে, খেলা হবে, জয় শ্রীরাম। এই মুহূর্তে আমি খুব ভীত এবং সন্তুষ্ট, কারণ উনি যেভাবে আমাকে লাইফ থ্রেট দিয়ে গেছেন, এটা নিয়ে সত্যি আমি খুব চিন্তিত। ফোনটা আসে 2-3 দিন আগে, সেটা হচ্ছে আমার সেক্রেটারি সুমনের কাছে, এবং সেখানে এসে বলা হয় যে 2018-তে আমি একটা ছবি করার কথা ছিল, তো ছবিটা হয়নি আমার ডেট না দেওয়ার জন্য, তো সুতরাং সেই ক্ষেত্রে টাকাটা ফেরত চাই, আর আমি অনেক সংগঠনের সঙ্গে যুক্ত আছি, অমুক তমুক এই সেই। তো এই কথাটা খুব অবাস্তব লাগছে, যে ছবির সঙ্গে ডেট হয়নি, তার সঙ্গে ইলজিক্যাল এই প্রশ্নটাই, যে সেটা হচ্ছে সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কি আছে, ঠিক আছে, কারণ উনি আমাকে প্রপোজ করেছিলেন অ্যাজ আ প্রডিউসার, আমি সেখানে রাজি হয়েছিলাম অ্যাজ অ্যান অ্যাক্টার, এবং সেই মুহূর্তে 2018-তে না ওনাকে চাক্ষুষ আমি দেখেছিলাম, না ওভার দ্য ফোনও 1 সেকেন্ডের জন্য কথা হয়েছিল। তো এরকম একটা অ্যারোগেন্স বিহেভিয়ার বুঝেই আমি তখন বলেছিলাম যে না, সুমনকে বলেছিলাম যে ওনাকে ডেকে পাঠাও, আমি কথা বলবো। ওনারা আসেন, বেশ আরও 3-4 জনকে নিয়ে আসেন, আমি দেখিনি বাইরে। তো ওনার ম্যানেজার, ওনাকে নিয়ে কালকে আমি ঘরে বসি, কথা বলি, এবং ওনার বক্তব্য হচ্ছে যে সেটা হচ্ছে টাকাটা ফেরত দিন। 2018 সালে যে ছবিটা করার কথা ছিল, ওনার এখন টাকাটা দরকার, উনি টাকাটা ফেরত চান। আমি বললাম দাদা এইভাবে তো সম্ভব হয় না, কারণ 2018-তে না আপনি ডেট দেননি। এলাম এটা পুরোটাই ভুল কথা, আপনার কাছে হয়তো ভুল প্রপোজাল গেছে বা ভুল মেসেজ গেছে, কারণ আমি ডেট দেওয়ার কেউ নই, না আপনি প্রচণ্ড বিজি হয়ে গেছিলেন এমএলএ। আলাম আপনি ভুল করছেন, 18-তে আমি এমএলএ নই, আমি 21 থেকে এমএলএ, ঠিক আছে। আর না তা আমি 20-তে চলে গেছিলাম, আলাম সেটা আপনি তো 20-তে মানছি যে আপনি বাইরে গেছিলেন, বা আপনার নানান রকম ব্যস্ততা ছিল, ব্যবসা ছিল, হোয়াট এভার। তো সেখানে আমার কোথায় দোষ বলুন, যে সেটা হচ্ছে আপনি কোথায় লস খেয়েছেন না খেয়েছেন সেটা তো আমার জেনে লাভ নেই। আর দ্বিতীয়ত আপনি নিজেই বললেন যে আপনি 20-তে গেছেন, আর ছবিটা করার কথা ছিল 18-তে। তা এত বড় আমার ডেট নেই, বা এত বড় বিজি আমি নই যে সেটা হচ্ছে 2 বছর ধরে একটা ছবি কমপ্লিট হবে না। তো এটা আপনি বেকার কথা বলছেন। তো সুতরাং এই মুহূর্তে এটা খুব অপ্রাসঙ্গিক আপনি বলছেন, কারণ আপনার জন্য অলরেডি আমি ফিনান্সিয়াল লস, অলরেডি 2টো প্রজেক্টও লস করেছি। তো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে সেই মুহূর্তে আপনার সঙ্গে যে পারিশ্রমিক নিয়ে আমার কথা ছিল বা হয়েছে, আমি সেই টাকাটাই নেব, একটা পয়সাও 8 বছর বাদে আমি বাড়াবো না, এবং সেটা আমি 15 লক্ষ টাকা যেটা আপনি আমাকে অ্যাজ এ টোকেন অফ অ্যাডভান্স দিয়েছিলেন, সেটাও আমি মাইনাস করে দেবো। বলে না সেটা তো বুঝলাম, কিন্তু আমার এখন টাকাটা চাই। আলাম সাহেব এর বাইরে আমার সম্ভব নয়। তারপর উনি হঠাৎ করে বলতে থাকেন, রাজনৈতিক কথা ইনক্লুড করতে থাকেন, আমি এই বিজেপির এই পার্টি অফিস করেছি, ঠিক আছে। এবং হ্যাঁ, তার মধ্যে আরও একটা, যে আমি প্রেস জানাবো আপনি টাকা দিচ্ছেন না, হ্যাঁ সেটা আপনি জানাতেই পারেন, না আমি রাস্তায় নাইটো হয়ে নাচবো, এবং অশালীন কথাবার্তা, ঠিক আছে। তখন আমি বললাম যে দেখুন, আমি যে ডেটটা দিইনি, আমি তার একটা কাজ করি, আপনার যে ডিরেক্টর, আপনার হয়তো ডিরেক্টরই কথা বলেছিল, এবং আপনার কি অমিতাভ মুখার্জি বলে একজন এসেছিলেন ইপি, তো আমি ডিরেক্টরকে ফোনে ধরি, এবং ডিরেক্টর বলেন যে না এটা উনি একদম বেফালতু কথা বলছেন, কারণ পুরোটাই উনি ওনার কোন হিরোইনের সঙ্গে কোনো কিছু প্রবলেম ছিল, যার সঙ্গে তিনি নাকি লিভ টুগেদার করতেন, আমি কিছু জানিও না, জানতে চাইও না। এবং অ্যাট দ্য সেম টাইম ডিরেক্টরকেও উনি কিন্তু কিছু প্রপোজাল ভুলভাল দিয়েছিলেন, তো সুতরাং মিসবিহেভ করেছিলেন রাদার। তো সুতরাং ডিরেক্টরও ওয়াজ নট কমফর্টেবল টু ওয়ার্ক উইথ হিম, সো দ্যাটস দ্য থিং। তো সেই কারণে ছবিটা হয়নি। তখন উনি ডাইরেক্টলি ফোনে শুনে বলছেন যে না ও মিথ্যে কথা বলছে, ওকে যা করার করবো, কোর্টে দেখা হবে, ওকে যা ঢোকাবে ঢুকিয়ে দেবো, উল্টো পাল্টা কথা। হ্যাঁ, এই সমস্ত কথা বলবেন না। এবং উনি আমার সামনে দাঁড়িয়েই উনি ওনার জেইপি সেই সময় ছিল না কি এখনও আছে জানি না, যে তার সম্বন্ধে উনি বলেন যে সেটা হচ্ছে এই তো এরকম ঢিচকাও করে উড়িয়ে দেবো, ঠিক আছে। কারণ দাদা এইসব বলে কোনো লাভ নেই, আপনি অপ্রাসঙ্গিক অবাস্তব কথা বলছেন। আমি আমার তরফ থেকে যেটুকু করার করবো, আর লাস্টে উনি এটাই বলেন ঠিক আছে আমি তো লিগালি যাবোই, সেখানে যদি আপনার কোনো রকম লাগে নিশ্চয়ই আমার যদি সহায়তা মনে হয় আমি আপনার সঙ্গে বলবো, যেটা বাস্তব, আজকেও বলছি, আগামী দিনেও বলবো, দ্যাটস ইট। কিছুক্ষণ বাদে উনি ফোন করেন,
কিছুক্ষণ বাদে উনি ফোন করে বলেন, লড়াইটা করে কি শুরু করলেন ভালো? আলাম কি লড়াই দাদা, লড়াই তো কিছু শুরু হয়নি। হ্যাঁ, আপনার সঙ্গে প্রফেশনাল কথা বলছিলাম, কথা বলতে বলতে তারপর উনি অভব্য কথা, অশালীন কথা, গালিগালাজ শুরু করেন, তারপর তীর ধনুক দিয়ে উড়িয়ে দেবেন। ঠিক আছে, তীর ধনুক চলবে, খেলা হবে, জয় শ্রীরাম, এই নানান রকম উনি স্লোগান আনেন। দাদা আপনি এগুলো খুব অবাস্তব কথা বলছেন, যেটা তোমরা চাইলে পরে আমি তোমাদের সামনে বা তোমাদের মাধ্যমে আমি উনি যে কথাগুলো বলেছেন সেটা পুরোটাই রেকর্ড করা হয়েছে, আমি সেটা পুরোটা কিন্তু তুলে ধরতে পারি এবং আমি তুলেও ধরবো। এবং সেই মুহূর্তে, এই মুহূর্তে আমি খুব ভীত এবং সন্ত্রস্ত, কারণ উনি যেভাবে আমাকে লাইফ থ্রেট দিয়ে গেছেন, এটা নিয়ে সত্যিই আমি খুব চিন্তিত, বিশেষ করে আমার পরিবারকে নিয়ে। এবং আমি এটার জন্য লিগ্যাল স্টেপ নেব, এবং তার পাশাপাশি তোমাদের সকলের মাধ্যমে আমার বিনীত অনুরোধ থাকবে, করজোড়ে অনুরোধ থাকবে আমাদের রাজ্যের মাননীয় গৃহমন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে, যে কাইন্ডলি আপনি যদি এই বিষয়টা সম্বন্ধে জানতে পারেন ভায়া প্রেস মিডিয়া, যদি আপনি মনে করেন যে আমাকে সময় দিয়ে পুরো বিষয়টা আপনি জানতে চান, শুনতে চান, পুরোটাই বিস্তারিত তুলে ধরবো। এবং আমি আপনার থেকে আমার পরিবারের জন্য, আমার জন্য সিকিউরিটি আমি আবেদন করছি। প্লিজ এই ব্যাপারটা যদি আপনারা দেখেন, কারণ আপনারা যেভাবে জিরো টলারেন্স নিয়ে মানসিকতা নিয়ে এগোচ্ছেন, যে কোথাও কারোর প্রতি অত্যাচার হলে, কেউ কারোর পার্টির নাম নিয়ে, রং নিয়ে যদি কেউ অত্যাচারিত হয় বা অত্যাচার করে, আপনারা যেভাবে স্টেপ নিচ্ছেন, তো সেই মুহূর্তে আমি এখন অত্যাচারিত, এবং শুধু অত্যাচারিত নয়, আমি লাইফ থ্রেটেন্ড। তো সুতরাং আমার অনুরোধ থাকলো আপনার কাছে এইটা, কারণ যেভাবে উনি অসভ্যভাবে ব্যবহার করছেন এবং লাইফ থ্রেট দিয়েছেন, এটা কখনোই অভিপ্রেত নয় আমাদের এরকমভাবে এই টলিউড ইন্ডাস্ট্রিতে। এবং আমি মাননীয় রূপা গঙ্গোপাধ্যায় মহাশয়া, ওনার সঙ্গেও আমি কথা বলেছি, যেহেতু উনি নাম নিয়েছেন এই নামগুলো, যে রূপাদি আছে, শুভেন্দুদা আছে, জয় শ্রীরাম হবে, ওই হবে, এত কিছু হবে। তো সুতরাং আমি ওনাকেও ফোন করি, এবং আন্টি আমাকে আশ্বস্ত করেন যে সোম, তুমি আমাকে নথিগুলো দাও, আমাকে পাঠাও, আমি দেখব। এবং অবশ্যই এইটুকু অ্যাসিওর করতে পারি যে উনি যেটা টাকাটা চাচ্ছেন ইটস এ কাইন্ড অফ এক্সটোরশন, এবং সেখানে কোনো রকমভাবে এটা সম্ভবই নয়। 8 বছর বাদে হট করে এসে এরকম টাকা চাইছেন। তো আমাকে নথিগুলো দাও, আমি নিশ্চয়ই সেটা দেখে আমার তরফ থেকে যা করার বা যা বলার আমি বলবো। সোহনদা, যে টাকার অঙ্কটা বলছো সেটা কি বিশাল অঙ্কের কিছু টাকা? সেটা হচ্ছে 15 লক্ষ টাকা। এই যে আমি দেখো, এটা হচ্ছে তার চেকটা দিয়েছিল, তার ভাউচারটা, যে আমি বলেছিলাম যে না, এজন্য অ্যাক্টর হিসেবে আমাকে এটা দেওয়া হয়েছিল, এই টাকাটা। সেই সম্পূর্ণ টাকাটা আমি ফেরত চাইছি। উনি হ্যাঁ সম্পূর্ণ টাকা বা না কিছু টাকা দিন, কিন্তু আমার মনে হয় সেটা কমপ্লিটলি ইললিগেট, এমন তো নয়। আর উনি কমপ্লিটলি এখন এসে মিথ্যে কথা বলছেন যে সেটা হচ্ছে আমি ডেট দিইনি, আমি ডেট নিই, এটা না আমার লোকজন বলেছে। তাহলে আপনি আসেননি কেন, আপনি ফোন করেননি কেন? তখন উনি বলছেন না, আমি আসতে পরে আমি ফিজিক্যালি হ্যারাস হতাম। হ্যাঁ বলছে, আপনি আমার মেরে মুড়ে দিতেন। ঠিক আছে, আমার সিকিউরিটি রয়েছে, মানে অলরেডি আমার 8জন ছিল, এখন সেটা কমে গিয়ে এখন মাত্র 2জন 3জন রয়েছে। সেখানে উনি বলছেন হ্যাঁ আপনি টাকা নিয়ে AK-47 সিকিউরিটি পুষে রেখেছেন। হ্যাঁ অ্যালাম, AK-47 দিয়ে সিকিউরিটি পোষা যায় আমি জানি না, ওনার কোথা থেকে শিক্ষা উনি অর্জন করেছেন। তো হোয়াট এভার, সেটা হয়তো মনে রেখেছে, এবং সেটা যদি সরকার কালকে যদি মনে করেন বা আজ মনে করেন তুলে নিতেই পারেন, কারণ এখন সরকার, তারা ডিসাইড করছেন এই মুহূর্তে, সরকার তারা মনে করবে, সেখানে তো আমার কিছু বলার নেই। উনি সেটা নিয়ে ওইসব দেখাচ্ছেন, উনি ভাবছেন যে আমি টাকা দিয়ে এগুলো সব পুষে রেখেছি। আরে AK-47 দিয়ে কাউকে পোষা যায় না, এটা অদ্ভুত কথা। তো যাই হোক, এনিওয়েজ পুরোটাই আমি তুলে ধরবো খুন, বাদ বাকিটা। আর আমার মনে হয় যে উনি খুব অ্যারোগেন্ট একজন মানুষ, অসভ্য মানসিকতার একজন মানুষ। তো সুতরাং যেভাবে উনি বডি ল্যাঙ্গুয়েজ তার, সেটা সত্যি তাই অনভিপ্রেত। এবং আমি আশা করছি এই সরকারের তরফ থেকে, আইনের তরফ থেকে আমি সুবিচার চাইছি আমার জন্য, আমার পরিবারের জন্য। তোমার পদক্ষেপ কি থাকছে এই বিষয়ে? আমি তো আইনানুগভাবে স্টেপ নেব অবশ্যই। সোহনদা, এই ধরনের প্রস্তাবগুলো আসছে কোথাও গিয়ে একটা রাজনীতিকেও জড়িয়ে দেওয়া, এবং এবার রাজ্যে পালাবদল এবং পরিবর্তনের সময় তোমার রাজনৈতিক দিকটা এখন ঠিক কিরকম থাকবে? এরকম অনেকেই যেরকম আমরা দেখছি যে তারা রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন, তোমার কি মতামত? দেখো, রাজনীতি থেকে আমি সরবো না, এটুকু বলতে পারি। বাকিটা এখন নিজেকে আমি সময় দিচ্ছি, পরিবারকে সময় দিচ্ছি। আমার বাড়িতে বাবা প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে রয়েছেন, এবং আমার বাচ্চারা রয়েছেন। ঠিক আছে, তাদেরকে, স্ত্রীকে, মাকে, সবাইকেই সময়টা দেওয়া, এবং পুরোপুরি এখন, আর বিশেষ করে নিজেকে একটুখানি মেন্টালি নিজেকে একটু পিসফুল স্টেটে নিয়ে গিয়ে আগামী দিনটা কীভাবে চলবো, সেটা অবশ্যই নিজেকে সময় দিয়ে ভাবনা চিন্তা করার সময় এটা। একদম। এবং আজ সকালেই পাপিয়া অধিকারী টেকনিশিয়ান স্টুডিওতে গিয়েছিলেন, এবং সেখানে উনি অনেক নিয়ম তৈরি করছেন নতুন করে, যে নিয়মগুলো টলিউডের জন্য দরকারও ছিল। এবং এই যে ব্যান কালচার, দীর্ঘদিন তোমরা একটা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলে, এবং তার একটা রাজনীতিকরণ ইন্ডাস্ট্রিতেও দেখা গিয়েছিল। কখনো এই ব্যান কালচার নিয়ে তোমরা কথা বলনি
সেরকমও একটা দেখো, সব কথাই যে প্রেসে বললেই বলা হয় আর তা না হলে নয়, এটা কিন্তু আমি কখনোই পক্ষপাতিত্বে নই। অনেক সময় ব্যক্তিগত স্তরেও সেটা নিয়ে বলা হয়েছে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। আর আমি যারা বলতে পারো যে কোথায় সোশ্যাল মিডিয়াতে তো বলেনি, তোমরা ব্যক্তিগত আমাকে জানো, আমি খুব একটা সোশ্যাল মিডিয়া ফ্রিক না, নই, আমি দেখি না সেই অর্থে সোশ্যাল মিডিয়া। তো সুতরাং সেই ক্ষেত্রে, কারণ আমি জানি সোশ্যাল মিডিয়াতে বলে লাভটা কী হবে, যেটা আমি তোমাকে বলে যদি করতে হয় তাহলে সেটা অনেকটা সুবিধে। আমি ভুলও হতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আমাদের ছবি প্রাইম টাইম যাতে পায়, বাংলা ছবি, সেই নিয়েও চেষ্টা করেছি। ব্যক্তিগতভাবে যাতে এই সবাই মিলে কাজটা করতে পারে, কোথাও যেন ডিক্টেটরশিপ না থাকে, এটা নিয়েও ব্যক্তিগতভাবে অনেক রকমভাবে বলা হয়েছে। কিন্তু উল্টো দিকে যাদেরকে আমরা বলেছি তারা তাদের মতন যুক্তি খাড়া করেছেন, এবং আমার মনে হয়েছিল যে অবশ্যই হয়তো আমি সেই সরকারের একজন বিধায়ক ছিলাম, ঠিক আছে, একজন আদর্শ সৈনিক কর্মী ছিলাম, কিন্তু কোথাও আমার ক্ষমতাটা সীমিত। হ্যাঁ, সেখানে গিয়ে কোথাও বাস্তবে আমার কথাটা প্রতিফলন ঘটছে না, ঠিক আছে, এবং সেটাই প্রাধান্য পাচ্ছে। তো সুতরাং বলে 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 বুঝতে পারছি যে এটা আমার আয়ত্তের বাইরে, আমার ক্ষমতার বাইরে। তো হোয়াট এভার, সেটা বুঝে গেছি। কিন্তু আর ব্যক্তিগত স্তরে যে বা যারা সেই কমপ্লেনগুলো করেছেন বা আমি দেখতে পেয়েছি, আমি তাদেরকে আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছিলাম। এই যে টলিউডের পরিবর্তন চাইছেন অনেকেই, এবং সেটার কিছু কিছু নিয়ম, যেরকম তুমি বললে যে শো ব্যান্ড কালচার, ব্যক্তিগতভাবে তুমি কোনো পরিবর্তনের আশা করছো, যেটা তুমি নিশ্চয়ই, পূর্বেও দেখো, বলেছিলে সেটা হয়? ইন্ডাস্ট্রিতে ডেফিনেটলি তাই আমাদের ছবির সংখ্যা বাড়তে হবে। প্রডিউসার মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ তারা রিটার্ন পাচ্ছেন না ছবি দেখে। আর পাবেনি বা কী করে, সিনেমা হল কোথায়, এখন কটা ছবি হচ্ছে, ম্যাক্সিমাম টেকনিশিয়ান দেখো তারা কাঁদছেন, ঠিক আছে, কীভাবে চলবে, কারণ এটাই তো আমাদের রুটি রুজি, এটাই আমাদের পরিবার, এটাই আমাদের সব কিছু, ঠিক আছে। তো সুতরাং সেইখানে যদি আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়, আজকে চলবেটা কী করে, আমাদের পেট, আমাদের সংসার। তো সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই আমার এটাই ডিমান্ড থাকবে নতুন সরকারের কাছে আবারও, যে সেটা হচ্ছে প্লিজ আপনারা যাতে সিনেমার অঙ্কটা বাড়ে, সংখ্যাটা বাড়ে, সেটা আপনারা দেখুন। এক নম্বর, যদি সেখানে হল কিছু তৈরি করা যায়, আপনারা সেটা বিবেচনা করবেন, আপনাদের প্রশাসনের সঙ্গে কথা বলে, আপনাদের সরকারের মধ্যে বসে কথা বলে, ক্যাবিনেটের মধ্যে, হোয়াট এভার, সেটা আপনাদের বিবেচ্য বিষয়। আপনার যদি কোনো রকমভাবে, অনেক ডিস্ট্রিক্টে আছে হল নেই, তো সেই হলগুলো যদি সংখ্যা বাড়ানো যায়, বা যদি সেই রকমভাবে হল মালিকগুলোকে কোথাও সুবিধে দেওয়া যায়, যে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল, হ্যাঁ, সেটাকে লেস করে দিয়ে নানান রকমভাবে, তাতে ইন্সপায়ারও হয় হল মালিকরা, এবং তারাও সেইভাবে সিনেমাগুলোকে ফোরকাস্ট করার জন্য, তাতে আমাদের সংখ্যাটাও বাড়বে। এবং অ্যাট দ্য সেম টাইম, যেহেতু এখন ডিজিটালাইজড যুগ, ডিজিটাল এবং স্যাটেলাইট, এদের সঙ্গেও কথা, সেই চ্যানেলগুলোর সঙ্গে কথা বলেও যদি কোথাও একটা, এবং প্রাইম টাইম শো বাংলাকে যদি পাওয়ানো নিয়ে যদি একটা কোথাও এরকম বলে দেওয়া যায়, একটা কনফার্মেশন কোথাও করানো যায়, আমার মনে হয় সেটা সেই ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রির অনেকটা সুবিধা হবে। সৌগত, লাস্ট একটাই প্রশ্ন করবো। অনেক সময় আমরা শুনছি যে 21শে জুলাইয়ের মঞ্চ হোক বা যে কোনো অনুষ্ঠান, মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাখলে সেটা না করা যেত না, এবং তাদের কিছু সময় হয়তো বাধ্য হয়েও যেতে হয়েছে। মানে এইরকম পরিস্থিতি কি, মানে তুমি যেহেতু দল করতে, সুতরাং দল বললে যেতেই হবে না ইচ্ছা থাকলেও? দেখো, সেটা তো আমার ক্ষেত্রে তো প্রোটোকল, আমাদের নেত্রী ডাকবেন, আমি যাব না, সেটা তো কখনোই সম্ভব নয়। তো সুতরাং সেই ক্ষেত্রে আমি গেছি, ঠিক আছে, সেখানে তো ইচ্ছার বিরুদ্ধে বলে মনে হয়নি। হয়তো শরীরটা খারাপ মনে হয়েছিল, যে না, শরীরটা সত্যিই খারাপ, কিন্তু না, নেত্রী দিয়ে যায়, ওটা 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 ওনাকে সম্মান জ্ঞাপন করা, ঠিক আছে, সেটা সেই সম্মানে যাওয়া। এই যে এইটা উনি দিয়েছিলেন, দেখো, ডেট ফেট সবই আছে, এবং সেইটা উনি 8 বছর বাদে এসে উনি চাইছেন যে সেই টাকাটা ফেরত চাইছেন, যার জন্য আমি অন্য কোনো ছবি করিনি, আমি ফিনান্সিয়াল লস, আমার প্রজেক্ট লস করেছি। সেখানে উনি হঠাৎ করে আজকে এসে বলছেন যে টাকাটা ফেরত চান, তাহলে নানান রকমভাবে উনি আমাকে থ্রেট দিচ্ছেন, নানান রকমভাবে উনি স্টেপ নেবেন, উনি তীর ধনুক চলবে, উনি কাকে গুলি করে উড়িয়ে দেবেন, অমুক তমুক, এইসব নানান রকমভাবে, এবং ডাইরেক্টলি একদম স্লোগান দিয়ে, জয় বাংলা বললে পরে বাংলাদেশি, ঠিক আছে, আমরা ডিরেক্টলি একদম, আমরা এখন জয় শ্রীরাম, ঠিক আছে, এইসব বলছেন নানা রকমভাবে।